চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার। প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে। তাই কুটির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ড গ্রামের মধ্য আসিয়া পোস্টমাস্টারও সেই দশা উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তার আপিস, অদূরে একটি পানাপুকুর এবং তাহার চারিপারে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই, এবং তার ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নাই। বিশেষত কলকাতার ছেলে ভালো করে মিশিতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্যত নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তার মেলামেশা হইয়া ওঠে না। অথচ হাতে কাজ অধিক নাই। কখনো কখনো দুটো একটা কবিতা লিখতে চেষ্টা করেন। তাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখাপল্লব সমেত সমস্ত গাছগুলো কাটিয়া পাকা রাস্তা বানিয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তা হইলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। পোস্টমাস্টার বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তার কাজকর্ম করিয়া দেয়। চারিটি খাইতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13। বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডালিত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরের গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়ে ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণশিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন। রতন দ্বারে আসিয়া বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকেই ঘরে আসিত না। বলিত, কি গা বাবু, কেন ডাকছ? পোস্টমাস্টার, তুই কি করছিস? রতন, এখনই চুলে ধরাতে যেতে হবে হেসেলের। পোস্টমাস্টার, তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকার ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত। বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসিত, তারই মধ্যে দৈবাত দুটি একটি সন্ধ্যা তার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টার পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত তার একটি ছোট্ট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছা মিছা মাছ ধরা করিয়াছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তার মনে বেশি উদয় হইত। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না। সকলের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরিয়া খান কয়েক রুটি ছেঁকিয়া আনিত, তাহাতেই উভয় রাত্রের আহার চলিয়া যাইত। একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকের উপর বসিয়া পোস্টমাস্টার নিজের ঘরের কথা পাড়িতেন, ছোট ভাই, মা এবং দিদির কথা। পূর্বশে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা, যে সকল কথা সর্বদাই মনে উদয় হয়, অথচ নীলকুঠির গোমেস্তাদের কাছে যা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন। কিছুমাত্র অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকা কথোপকথনকালে তার ঘরের লোকদিগকে মা, দিদি, দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত। এমনকি তার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও বিচিত্র করিয়া লইয়াছিল। একদিন বর্ষাকালে মেঘযুক্ত দ্বিপ্রহরে ঈশ্বরতপ্ত সুকোমল বাতাস দিতেছিল। রৌদ্রে ভিজা ঘাস
এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে আসিয়া লাগিতেছে, এবং কোথাকার এক নাছরবান্ধা পাখি তার একটানা সুরের নালী সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ সুরে বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টার হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টির হতো মসৃণ চিঙ্কন, তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্না বিশিষ্ট রৌদ্র শুভ্র স্তূপকার মেঘস্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, এই সময় কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক হইতে থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহ পুত্তলি মানব মূর্তি। ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে, এবং এই জনহীন তরুচ্ছায়ানি মগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতকটা ওইরূপ কেউ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না। কিন্তু ছোট্ট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়িয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল। হাঁপাইতে হাঁপিতে বলিল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়াতে শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া স্বরে আ করিলেন, এবং এই রূপে অল্প দিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাসে বর্ষণের অন্ত নাই। খাল বিল নালা জলে ভরিয়া উঠিল। অহর্নিশি ভেগের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তার চলাচল প্রায় এক প্রকার বন্ধ। নৌকায় করে হাটে যাইতে হয়। একদিন প্রাতঃকাল হইতে খুব বাদলা করিয়াছিল। পোস্টমাস্টার ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুঁতি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল পোস্টমাস্টার তার খাটিয়ার উপর শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন। মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল রতন। তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতস্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগকাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে। তপ্ত ললাটের উপর শাঁকা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ ও যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে। এবং এই স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন আর বালিকা রইল না। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল। বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময় বটিকা খাওয়াইল। সারা রাত্রি শিহরে জাগিয়া রইল। আপনি পথ্য রাধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হাগো দাদাবাবু একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন। মনে স্থির করিলেন, আর নয়, এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। রোগ ও সেবা হইতে নিষ্কৃত পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তার স্বস্থান অধিকার করিল, কিন্তু পূর্ববৎ আর তাকে ডাক পড়ে না। মাঝে মাঝে উকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুয়ে আছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে, তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন। বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্র বার করিয়া তার পুরনো পড়া পড়িল। পাছে যেদিন সহসা ডাক পড়িবে, সেদিন তার যুক্তক্ষর সমস্ত গোলমাল হইয়া যায়, এই তাহার একটা আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল, দাদাবাবু আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বলিলেন, রতন কালই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? পোস্টমাস্টার, বাড়ি যাচ্ছে। রতন, আর কবে আসবেন? পোস্টমাস্টার, আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনি তাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেউ কোনো কথা কইল না।
মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সবার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি করিতে গেল। অন্য দিনের মতো তেমন চটপট হইল না। বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টার আহার সমাপ্ত হইলে বালিকা তাকে জিজ্ঞাসা করিল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হাসিয়া কইলেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কারণে অসম্ভব তা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টার হাস্যতনী কণ্ঠস্বর বাজিতে লাগিল। সে কি করে হবে? ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তার স্নানের জল ঠিক আছে। কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন। কখনো তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই। পাছে প্রাতকাল আবশ্যক হয়, এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহ প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাইল। প্রভু কইলেন, রতন, আমার যাওয়ার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব। তিনি তোকে আমারই মতন যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ব এবং দয়াদ্র হৃদয় হইতে উক্ষিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু নারী হৃদয় কি বুঝিবে? রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা সইতে পারিল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয় কাঁদিয়া উঠিয়া কইল, না না, তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না। পোস্টমাস্টার রতনের এইরূপ ব্যবহার কখনো দেখেন নাই, তাই অবাক হইয়া রইলেন। নতুন পোস্টমাস্টার আসিল, তাকে সমস্ত চার্জ বুঝাই দিয়া পুরাতন পোস্টমাস্টার গোপন উন্মুখ হইলেন। যাইবার সময় রতনকে ডাকিয়া বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তো দিন কয়েক চলবে। কিছু পথ খরচা বাদে তার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন। তখন রতন ধুলোয় পড়িয়া তার পা জড়াইয়া ধরিয়া কইল, দাদাবাবু, তোমার দুটো পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্যে কাউকে কিছু ভাবতে হবে না, বলিয়া এক দৌড়ে সেখান হইতে পালিয়া গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটে ব্যাগ ঝুলাইয়া, কাঁধে ছাতা লইয়া, মুঠের মাথায় নীল ও শ্বেতরেখায় চিত্রিত টিনের পেটটা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফারিত নদী ধরনে উচ্ছ্বলিত অশ্রু রাশির মতো চারিদিক ছলছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রামে বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের করুণ বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি, কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বইতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকে উদাস হৃদয়ে এই তথ্য উদয় হইল। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার? কিন্তু রতনের মনে কোনো তথ্যের উদয় হইল না। সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে। সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। পূর্বার প্রমাণকে অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বহু পাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিবাসে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। ঠিক আছে বন্ধু, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এইখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।